আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ এবং সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। টেকসই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর আহ্বান, ভয়েস অব দ্য সাউথ সামিটে ৬টি প্রস্তাব পেশ। শিক্ষা উপকরণের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে অভিভাবক ও শিক্ষার্থীদের ভোগান্তি চরমে, দাম নিয়ন্ত্রণে জরুরি উদ্যোগ নেওয়ার দাবি। শুক্রবার শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সব প্রস্তুতি সম্পন্ন, যোগ দিতে তুরাগপাড়ায় আসছেন লাখো মুসল্লি। সারা দেশে শীতের প্রকোপ কিছুটা কমলেও চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এবং দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশী নামে হাজার সম্পত্তি থাকার অনুসন্ধান চেয়ে রিট, প্রকাশ্যে ও গোপনে দেশের অর্থ পাচারের অভিযোগ। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও, আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত খবরে। বর্তমান বৈশ্বিক অর্থনীতি বিবেচনায় ন্যায্য ও গ্রহণযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিশ্ব নেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুন্দর আগামী পৃথিবীর জন্য কাজ করার এখনই উপযুক্ত সময়। সাদি মাহমুদের রিপোর্ট। আগামী সেপ্টেম্বরে ভারতে জি-20-র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই প্রস্তুতির অংশ হিসেবে নয়াদিল্লিতে শুরু হয়েছে ২ দিনের ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্ব নেতাদের আলোচিত বিষয়গুলোর সারমর্মই তুলে ধরা হবে আসন্ন জি-20 সামিটে। গুরুত্বপূর্ণ শীর্ষ এই সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সম্মেলন বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশকে আরও ভালোভাবে যুক্ত হওয়ার অনন্য সুযোগ করে দেবে। The recent COVID-19 pandemic and the ongoing Russia-Ukraine conflict with sanction and counter-sanctions have created havoc world over. Global recession, crisis of food, fuel, and fertilizers have added to the rising impacts of climate change, making people's life unbearable. To face these challenges is required bold, concrete, and concerted actions at the global level where human-led approaches are the key. বক্তব্যে বিশ্ব নেতাদের সামনে ৬টি প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। বর্তমান বৈশ্বিক অর্থনীতি বিবেচনায় সার্বিক উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। Special financing needs of the most vulnerable countries, including LDCs, climate vulnerable countries, etc., must be met during their transition. Bridge the digital divide to ensure equal opportunities for all, including women. The global community must not forget ensuring return of the unfortunate forcibly displaced Myanmar nationals to Myanmar. Strengthen South-South and triangular cooperation to ensure global human development. Here, support from partners, international financial institutions, private sectors, think tanks, and other stakeholders are crucial. বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এসব উন্নয়ন অব্যাহত রাখতে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। তাই জি-20 সম্মেলন বাংলাদেশের জন্য সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সরকার প্রধান। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সব ধরনের শিক্ষা উপকরণের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় মূল্য বৃদ্ধিতে দিশেহারা অভিভাবক ও শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন, এমন জটিল পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া জরুরি। আর বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। মুস্তফা মল্লিকের রিপোর্ট। পাড়া মহল্লার বিভিন্ন দোকান ঘুরে শেষমেশ ঢাকার নীলক্ষেতে এসেছেন এই অভিভাবক। কিছুটা কম পাওয়ার আশায় এখানে এসেও কাগজের আকাশ ছোঁয়া দাম দেখে হতাশ তিনি। কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ, দেড়গুণ, একবার নিম্ন যেটা দ্বিগুণ, এবং এটা তো
খুবই ব্যয়বহুল এবং আমাদের প্রত্যেকের জন্য এটা খুব কষ্টকর ব্যাপার। খোলা কাগজ, বাধাই করা খাতা, রাবার, পেন্সিল, স্কেল, জ্যামিতি বক্স, স্কুল ব্যাগ, সব ধরনের বই, এক কথায় শিক্ষার এমন কোনো উপকরণ নেই যে যার দাম বাড়েনি। আকাশচুম্বী বলা যায়, কিছু দাম আসলে, কিছু পেন্সিলের দাম আকাশচুম্বী বলা যায়, আসলে খাতা কাগজের দাম আসলে আকাশচুম্বীর মতন। জীবন যাপন করা মানে টাফ হয়ে গেছে, যারা শিক্ষার্থী তাদের লাইফটা এখন অনেকটা হেল। খুচরা, পাইকারি বা আমদানিকারক সব ব্যবসায়ী দায় চাপালেন বিশ্ব পরিস্থিতির ওপর। কাগজ, কলম, তারপরে আপনার রাবার, শার্পনার, পেন্সিল সবকিছুর দাম বেড়েছে, ক্যালকুলেটর সবকিছু। এখন ভুক্তভোগী হলাম আমরা বিক্রেতারা আর হলো ক্রেতারা। অভিভাবকরা বলছেন এমন পরিস্থিতিতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক ভাই, এটা কিভাবে বলবো বলেন না, মানে অধিক দামেই 100 টাকার খাতাগুলো 130, 20 এরকম বেড়েছে, অনেক বেড়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে বিষয়টি দুঃখজনক হলেও দাম নিয়ন্ত্রণের দায়িত্ব অধিদপ্তরের নয়। শিক্ষক হিসেবে সবসময়ই যখন ছাত্ররা এই সংকটে পড়ে, অন্যদের কিরকম লাগে জানে না, কিন্তু আমি একজন শিক্ষক হিসেবে আমাকে তাড়িত করে, মানে, এবং আমি যদি সম্ভব হতো, যদি পারতাম, তাদের সহায়ক শক্তি হিসাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম। শিক্ষার কিছু উপকরণের দাম 2 থেকে 5 গুণ পর্যন্ত বেড়েছে। কাঁচা বাজার থেকে বই বাজার, সব জায়গায় যেন দাম বৃদ্ধির প্রতিযোগিতা, কে কত হাঁকতে পারে আর কে কত বেশি দাম রাখতে পারেন। ক্রেতা এবং অভিভাবকদের এবং শিক্ষার্থীদের যেন প্রতিদিনই নাভিশ্বাস। যারা অভিভাবক আছেন এবং শিক্ষার্থী আছেন তারা বলছেন শিক্ষা উপকরণ কিনতে তাদের এই যে এত কষ্ট, তাকে কেউ দেখছেন? ঢাকার নীলক্ষেতের বই বাজার থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। শুক্রবার থেকে শুরু হচ্ছে 3 দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এর আনুষ্ঠানিকতা। এরই মধ্যে তুরাগপাড়ে আসতে শুরু করেছেন লাখো মুসল্লি। সেখানে আছেন আমাদের সহকর্মী চকর মালিথা, সরাসরি যাচ্ছে তার কাছে। চকর, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি কেমন দেখছেন? দোলা, আমরা এখন দাঁড়িয়ে আছি ইজতেমা মাঠের ঠিক উত্তর পারে টঙ্গী কামারপাড়া সড়কে, যেখান থেকে আমরা দেখাতে চেষ্টা করব যে গাড়িতে করে দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা কিভাবে ইজতেমা মাঠে শরিক হতে আসছেন। কিছুক্ষণ আগে আমরা ইজতেমার মূল মাঠে, যেটা শামিয়ানা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, সেখানে প্রবেশ করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে এরই মধ্যে মাঠের বেশিরভাগ জায়গা ভরে গেছে এবং আপনারা দর্শক যদি খেয়াল করেন যে টুপি পাঞ্জাবি পরা মুসল্লিদের ভিড়, দূর দূরান্ত থেকে মাথায় কাপড় চোপড় নিয়ে, মাথায় একটি ব্যাগ নিয়ে মুসল্লিরা দূর দূরান্ত থেকে এসে সমবেত হয়েছেন। আরেকটি কথা বলতে চাই দোলা, সেটি হচ্ছে যে এই ইজতেমা, টঙ্গীর বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের চাপের কারণে আজকে উত্তরা এবং টোটাল ঢাকা শহরে একটা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিশাল যানজট এই টঙ্গী উত্তরা এলাকা ছাড়িয়ে গুলশান, বনানী এবং রাজধানীর ভিতরেও সেটার প্রভাব পড়েছে। 3 দিনের বিশ্ব ইজতেমার কালকে শুরু হচ্ছে, যেটি প্রথম পর্ব, সে ভোরে ফজরের নামাজের পর আম্বায়নের মধ্যে দিয়ে শুরু হবে। আগামীকালের যে শুক্রবারে যে ইজতেমাটা শুরু হচ্ছে, সেটার মূল আনুষ্ঠানিকতা আসলে জুমার নামাজ। এই জুমার নামাজে মাঠের মুসল্লিরা ছাড়াও আশেপাশের এলাকা থেকে অনেকেই এই বিশাল এই জামাতে নামাজ আদায় করার জন্য আসবেন। দোলা, চকর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সকাল থেকে তীব্র যানজটে নাকাল নগরবাসী। বেশি ভোগান্তিতে পড়েন অফিস যাত্রী ও শিক্ষার্থীরা। গন্তব্যে পৌঁছাতে তাদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। রাজধানীর সড়কগুলোর বর্তমান অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছে আমাদের সহকর্মী শহীদুল্লাহ রাজুর কাছে। রাজু, রাজধানীর যানজটের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? দোলা, এই সকাল থেকেই রাজধানী জুড়ে যে তীব্র যানজট রয়েছে, এটার সূত্রপাত আসলে গতকাল থেকেই, তবে আজকে সকালে সেটা ব্যাপক মাত্রা ধারণ করেছে এবং রাজধানী কার্যত অচল হয়ে গেছে এবং তীব্র যানজটে
বিশেষ করে ঢাকা আজ সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক জুড়ে যে তীব্র যানজটের সূত্রপাত হয় বলে ট্রাফিক সূত্রগুলো জানিয়েছে। আসলে ট্রাফিককে জিজ্ঞাসা করা হলে যে আসলে মূল কারণ কি যানজটের, সেক্ষেত্রে ট্রাফিক জানিয়েছে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে উন্নয়ন প্রকল্প আছে এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামাত ইজতেমা সেটা টঙ্গী মাঠে আগামীকাল থেকেই শুরু হবে এবং এর জন্য এই রোডে যানবাহন চলাচল বেড়ে যাওয়া একটি কারণ বলে জানিয়েছেন এবং আজকে অফিসে শেষ কর্মদিবস হওয়ায় যানজট বেড়েছে এবং অফিসগামী মানুষের বাড়াতে তীব্র যানজট শুরু হয়েছে পুরো রাজধানী জুড়ে। এবং সকাল থেকেই কিন্তু মানুষ এবং যে অফিসগামী মানুষ এবং সাধারণ যাত্রীরা ঘন্টার পর ঘন্টা রাজধানীর বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং তারা 1 ঘন্টার যে যাত্রাপথ সেটা হয়তো 3 ঘন্টাও পৌঁছতে পারছে না তাদের এই যানজটের কারণে ভোগান্তিতে, এবং ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। আমি যদি একটু এখন দেখাই আপনাকে আমি মহাখালীতে আছি এবং মহাখালীর রাস্তায় কিন্তু এখনও তীব্র যানজট লেগে আছে, যেটা সকাল থেকেই শুরু হয়েছে এবং এখনও তীব্র যানজট সড়কগুলোতে। এবং পুরো ঢাকা শহর আমি ঘুরে দেখেছি যে ঢাকা শহরের প্রায় প্রতিটা রাস্তায় এখন প্রচণ্ড পরিমাণে ট্রাফিক রয়েছে। এক্ষেত্রে আমি সাধারণ যে মানুষ যাত্রী তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে যেহেতু আগামীকাল থেকে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম জামাত ইজতেমা শুরু হবে এবং এর জন্য আরও অনেক মানুষ রাজধানীতে প্রবেশ করবে এবং রাজধানীর রাস্তায় চলাচল বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে যদি আইনশৃঙ্খলা বাহিনী এবং ট্রাফিক যদি তাদের কার্যকর পদক্ষেপ না নেয়। রাজু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধীরে ধীরে শীতের তীব্রতা কিছুটা কমলেও চুয়াডাঙ্গায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.3 ডিগ্রি রেকর্ড করা হয়েছে আজ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে সারা দেশে এখন পর্যন্ত ঠান্ডাজনিত শ্বাসতন্ত্রের সংক্রমণে 78 জনের মৃত্যু হয়েছে। গত 1 মাস যাবৎ চুয়াডাঙ্গা জেলায় ক্রমাগত তাপমাত্রা কমছে। দিনে তাপমাত্রা কম বেশি হলেও রাত বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এর ফলে জনজীবনে দুর্ভোগ বাড়ছে। এ আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। শীতার্তদের কষ্ট কমাতে মানবিক সহায়তা, বিশেষ করে ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বলের জন্য প্রশাসনের পাশাপাশি সমাজের সামর্থ্যবানদের কাছে সাহায্য চাইছে দরিদ্র মানুষ। বাড়ি থেকে বের হইতে খুব কষ্ট হয়ে আছে, এখন আমি গরিব মানুষ। প্রচন্ড শীতের কারণে আমাদের আগের মতন আর আসছে না। প্রচন্ড শীত, এই শীতের তাপে আমরা ব্যবসা করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, সকালবেলা উঠতে পারি না। শীতকালেও আপনার ডায়রিয়া বেশি হয়, নিউমোনিয়া হয়। শীতকালে ছোটদের ডায়রিয়া সাধারণত বেশি হয়। এখন আমরা ধরেন যতটা বরাদ্দ আছে বেড, তার চেয়ে 20 গুণ বেশি ডায়রিয়া, 20 গুণ। আমার অল্প লোকবল, 25 বেডের জনবল দিয়ে চালাতে হচ্ছে প্রায় 500 বেডের লোকবল এই হসপিটাল বলা চলে। কুড়িগ্রামে গত 5 দিন ধরে দিনের বেলা সূর্যের দেখা মিললেও সন্ধ্যা নামার আগেই তাপমাত্রা কমতে শুরু করে। ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষি শ্রমিক সহ চরাঞ্চলের মানুষ। গত 5 দিন ধরে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে বলে জানিয়েছে কুড়িগ্রাম আবহাওয়া অফিস। সাদিয়া ওমর, চ্যানেল আই। দুবাইয়ে 459 বাংলাদেশী নামে হাজার সম্পত্তি থাকার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টের সম্পূরক রিট আবেদন দায়ের করা হয়েছে। অ্যাডভোকেট সুবীর নন্দী দাস জনস্বার্থে এই আবেদন করেন। দুর্নীতি দমন কমিশন, বিএফআইইউ, এনবিআর, সিআইডি সহ সংশ্লিষ্টদের আবেদনে বিবাদী করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন। বুধবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত দুবাইয়ে 459 বাংলাদেশির হাজার প্রপার্টি শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এই আবেদন করা হয়। কাগজে কলমে এসব সম্পত্তির মূল্য $31 কোটি। ওই প্রতিবেদনের একাংশে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে ও গোপনে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরিত হচ্ছে দুবাইয়ে। হাইকোর্ট আমাদেরকে বলেছেন যে এটি আবেদনপত্র আকারে নিয়ে আসার জন্য। আমরা সেটি আজকে আবেদনপত্র আকারে মাননীয় আদালতে দাখিল করেছি। মাননীয় আদালত সেটি গ্রহণ করেছেন এবং আগামী কালকে অর্থাৎ রবিবারে সেটি শুনানি এবং আদেশ দানের জন্য দিন ধার্য করেছেন।
দিনে দিনে শহর সম্প্রসারণ হচ্ছে, ফলে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ গাছপালা, বিনষ্ট হচ্ছে আবাদি জমি। এই চিন্তা থেকে নাগরিক সমাজে অনেকে নিজ বাসভবনে গড়েছেন ছাদ কৃষি, যেখান থেকে মিটছে নিরাপদ খাদ্য, পুষ্টি চাহিদা ও মানসিক প্রশান্তিও। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। ঢাকার বনানীর নচালো ভবনে বসবাস করেন সরকারি কর্মকর্তা কাজী তাসমিন আরা আজমেরি। কৃষির প্রতি টান থেকে অন্য বসতিদের সম্মতি নিয়ে গড়েছেন ৩,২০০ বর্গফুটের ছাদ কৃষি। 2020 সাল থেকে যখন আমাদের করোনা শুরু হলো বেসিক্যালি, তখন ডেডিকেটেডলি আমি এসে বাগানে মনোযোগ দিলাম, কারণ তখন আসলে আমাদের আর কিছু করার ছিল না। নানা ব্যস্ততার মাঝেও তিনি পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে সাজিয়েছেন সবজি, ফল আর বৈচিত্র্যময় ফুলে। এই যে আমার মিষ্টি কুমড়া গাছ, এই যে মিষ্টি কুমড়া আছে। আম গাছে মুকুল, এটা কি 12 মাসি? এটা 12 মাসি, জি। কাটিমনটা? হ্যাঁ, জি জি। আপনার এটা কি নার্সারি থেকে কেনা? নার্সারি থেকে। এই আপনার ড্রাগন? হ্যাঁ, ড্রাগন ফ্রুট। ড্রাগন খেয়েছেন? মাশাআল্লাহ, আমি খুব খুশি অনেক। আমার ড্রাগনটা ভিতরে লাল আর ভীষণ টেস্টি। তিনি জানালেন নিজের সব ব্যস্ততার ফাঁকেও পরিশ্রম আর পরিকল্পনায় এগিয়ে নিতে চান তার এই কৃষি আয়োজনকে। ছাটাই এখানে বড় কথা। আমি কখনো অফিসের জন্য বাগানকে ডিপ্রাইভ করি না, বাগানের জন্য অফিসকে ডিপ্রাইভ করি না। যখন যেটা দরকার তখন সেটা। বাগানে ভোর 6টায় আমি চলে আসি, আমার অফিসে আমি 8টায় রওনা দিই, 9টায় যেয়ে পৌঁছাই। কোনোটার সাথেই কোনোটা ক্লাস হয় না। এরই মাঝে তিনি খুঁজে নিতে চান প্রকৃতির রূপ, খুঁজে পেতে চান আপন সত্তাকে। আমি যেমন আমার অফিসের বাইরে আমি বাগান এবং আমার লেখালেখি, এই দুটো তো আমার প্যাশন। আমি লেখালেখি করি, জি। আমার এখন পর্যন্ত বই বের হয়েছে 2টো, আর আরেকটা বইমেলা 2023-এ বের হবে। শুধু সুস্থ শরীর নয়, সুস্থ মনের তাগিদেও বিকাশেও ভূমিকা রেখেছে ছাদ কৃষি। নাগরিক জীবনে মননের বিকাশে এর গুরুত্ব অপরিসীম বলছেন সরকারের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। ঢাকার বনানীর ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকেল 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে অশোক লেল্যান্ড ইফাত অটোস বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে। মুন্সিগঞ্জে গেজেট বঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের গেজেট করার দাবিতে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের সহযোগিতা চেয়েছেন আবেদনকারীরা। তারা বলছেন মুন্সিগঞ্জ জেলার ক তালিকায় থাকা 302 জন মুক্তিযোদ্ধা আপিল করে শুনানির জন্য অপেক্ষায় আছে। যাচাই বাছাই কমিটির মাধ্যমে শ্রীনগর, মুন্সিগঞ্জ সদর, সিরাজদি খান উপজেলা সহ অনেকের ভাতাও বন্ধ আছে। দ্রুত শুনানি করে সঠিক মুক্তিযোদ্ধাদের গেজেট করে ভাতা চালু করার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের সনদের জন্য আবেদনকারীরা। নিয়ম অনুযায়ী সব কার্যক্রম চলছে বলে জানিয়েছে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল। বাই দিস টাইম কিন্তু আমরা আর নতুন করে কোনো আবেদন নিতে পারছি না। যারা আগে আবেদন ছিল সেই আবেদনগুলোকে আমরা এখন শেষ করছি। আপিল শুনানি হচ্ছে, ম্যাক্সিমাম হয়ে গেছে। শুধুও বললাম খুলনা ডিভিশনে কিছু বাকি আছে, এইটা এই মাসের মধ্যে আমরা কমপ্লিট করার সর্বাত্মক চেষ্টা করছি। সবাই তো ভালো না, যদি আপনাদের কোনো মানে কমপ্লেন থাকে কারো বিরুদ্ধে যে অমুকে এই কাজটা করেছে, আমি হিয়ারিং করব, আমি অ্যাকশনে যাব, ঠিক আছে, কিন্তু আমাকে জানতে হবে। এবার ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডের সিডিসি ক্লাস্টার নেতাদের সাথে আলোচনা সভা করেছেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। কমিউনিটি ডেভেলপমেন্ট শাখা ও সিডিসি টাউন ফেডারেশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টি সহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভিত্তিক এ প্রকল্পটি রাজশাহী মহানগরীতে ভালোভাবে চলমান রয়েছে। এ প্রকল্পের আওতায় গৃহহীনদের ঋণ দেওয়া, ব্যবসায়ীকে অনুদান ও শিক্ষা সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে। প্রকল্পের কার্যক্রম শেষ বলেও গঠিত তহবিল দিয়ে ইতোমধ্যে প্রান্তিক জনগোষ্ঠী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, রেলের ট্রেনে যে মালামাল যে পরিবহন হবে সেটাও একটা ট্রেনে হবে না, ট্রেন পরিবর্তন করতে হবে। সেই কারণেই শিল্পপতিরা রাজশাহীর দিকে আসার ব্যাপারে উৎসাহী না।
তারপরেও আমি চেষ্টা করেছি এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে রাজশাহীতে 2টি শিল্প এলাকা অনুমোদন নিয়েছি। একটি বিসিক শিল্প এলাকা, সেটি ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। সেখানে প্লট প্রস্তুত একদম নওদাপাড়া আমচত্বরের পূর্ব দিকে, এবং সেখানে প্লট দেওয়ার জন্য সরকার প্রস্তুত, বিসিক কর্তৃপক্ষ প্রস্তুত। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। নরসিংদীতে সমলয় পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের বোরো ধান চাষ হচ্ছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় পদ্ধতিতে চারা রোপণ কার্যক্রম চলছে। কৃষক বলছেন, নতুন এই প্রযুক্তি ও পদ্ধতিতে ধান উৎপাদন খরচ কমবে, বাড়বে ফলন। নরসিংদী থেকে সুমন রায় রিপোর্ট। নরসিংদীতে 2022-23 রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলায় 250 একর জমিতে সমলয় পদ্ধতিতে হাইব্রিড জাতের বোরো ধান চাষাবাদ শুরু হয়েছে। সমলয়ে চাষাবাদে প্রতি 50 একরে প্রায় 200 মেট্রিক টন ফলন পাওয়ার আশা করছে কৃষক। তেঁতুল জ্বালা উৎপাদন আমরা কখনো দেখি না, এবার দেখলাম, এবং আবার মেশিনের মাধ্যমে আমরা লাগাইতেছি। এটা একটা অত্যাধুনিক একটা ডিজিটাল পদ্ধতি। সমলয়ের মাধ্যমে করাতে আমরা দেখেছি 1 বিঘার মাধ্যমে এই 50 একর জমিনের মোটামুটি 20টা তলাটা তৈরি করে ফেলাইতেছি। খরচর দিকটা হইলো কম, আবার দেখা গেছে ওই যে ধান যেটা এটা অনেক পামো, আবার হ্যাঁ আয় হইব অনেক। 4 উপজেলায় 50 একর করে ব্লক প্রদর্শনীতে আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে হাইব্রিড জাতের বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। একসাথে চারা উৎপাদন, তারপরে জমি তৈরি, তারপরে পরিচর্যা সহ এবং কাটার সময় একসাথে কাটা যায়। আর এটিতে যে সুবিধাটা হলো যে পরবর্তীতে আমরা অন্য কোনো ফসল যদি করতে চাই সেটা সঠিকভাবে করতে পারবো। বিনামূল্যে সার, বীজ দেওয়া সহ আধুনিক কৃষি যন্ত্র ও প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে জেলা প্রশাসন। যে সকল জায়গায় অনেক প্রান্তিক কৃষক আছে যাদের হয়তো বীজের অভাব রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বিনামূল্যে বীজও বিতরণ করা হচ্ছে। অর্থাৎ সর্বোপরি দেশে যাতে কৃষিতে যাতে উৎপাদন আরও অনেক বাড়তে পারে এবং আমাদের এই বৈশ্বিক পরিস্থিতিতে যাতে আমাদের কোনোভাবেই খাদ্য ঘাটতি দেখা না দেয়, সেই জন্য কিন্তু আমরা সর্বান্তভাবে চেষ্টা করছি। কৃষি মন্ত্রণালয়ের খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষকদের 50 ভাগ ভর্তুকি মূল্যে আধুনিক যন্ত্র বিতরণ কার্যক্রম চলছে। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শীতকাল এলেই বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের জলাশয়গুলো পরিযায়ী পাখির আগমনে মুখর হয়ে ওঠে। এই জলচর পাখির প্রজাতি বৈচিত্র্য ও সংখ্যা সহ বিভিন্ন তথ্য সংগ্রহে প্রতি বছরই জলচর পাখি শুমারি পরিচালিত হচ্ছে। প্রকৃতি সংবাদে দেখুন জলচর পাখি শুমারি নিয়ে শামীম আহমেদের। পাখিশুমারির কাজটি করা হয় শীতের মাঝামাঝি সময়ে। পাখিশুমারির মাধ্যমে জানা যায় কোন প্রজাতির পাখির সংখ্যা কত এবং এই সংখ্যা বাড়ছে নাকি কমছে। এই তথ্যের মাধ্যমে বিপন্ন জলচর পাখিদেরও চিহ্নিত করা সম্ভব হয়। পাখিশুমারির মাধ্যমে প্রাপ্ত তথ্য উপাত্ত এই পাখিদের সংরক্ষণে ব্যবহৃত হলে রক্ষা পাবে বিপন্ন পাখিগুলো, পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জলচর পাখি শুমারি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11টা 30 মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে খেলার খবর।